কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ এই চ্যাপ্টারটা পড়ব। আচ্ছা, এখানে প্রথমে কেমিক্যাল কম্পাউন্ড, যে কোনো কেমিক্যাল কম্পাউন্ডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে সিম্পল বা সরল, যাকে বোঝাচ্ছি, আর আরেকটা হচ্ছে মলিকুলার বা আণবিক। এবার সিম্পল কাকে বলবো? সিম্পল বলবো ধরো এখানে NaCl, তাহলে ওয়ান টাইপ ক্যাটায়ন ওয়ান টাইপ অ্যানায়ন দিয়ে তৈরি এই কম্পাউন্ডটা, বা KCl বা ক্যালসিয়াম ক্লোরাইড, এইসব যে যৌগগুলোর ক্ষেত্রে এক ধরনের ক্যাটায়ন এক ধরনের অ্যানায়ন বর্তমান। আবার আরেক দিকে দেখো মলিকুলার বা আণবিক যৌগ। মলিকুলার বা আণবিক যৌগ যেটা, এক্ষেত্রে দু রকমের হচ্ছে, এক হচ্ছে ডাবল সল্ট, আরেকটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল। এবার যেটা মলিকুলার বা এই যে আণবিক যৌগ বলা হলো, এক্ষেত্রে এর এক্সাম্পল বলতে এই যে নিচে যে এক্সাম্পলগুলো লেখা আছে তাতে দেখো, যদি ডাবল সল্ট আর জটিল কম্পাউন্ড, এই দুটোকে জটিল যৌগ যেটা, এই দুটোকে যদি আমরা কনসিডার করি, দেখো এখানে দেখা যাচ্ছে এই ডাবল সল্টের ক্ষেত্রে একটা উদাহরণ, এটা হচ্ছে মোর সল্ট, এর নাম হচ্ছে মোর সল্ট, মোর সল্ট এইটার নাম। এবার এই মোর সল্টে দেখো NH4 SO4 FeSO4 6 ওয়াটার। এবার এখানে তাহলে অ্যামোনিয়াম আয়ন, Fe2+ আয়ন, SO4 আয়ন, SO4 2- এই আয়নগুলো আছে একটা যৌগের ভিতরে। তার মানে মোর দেন ওয়ান টাইপ, মানে একের বেশি ধরনের ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো কিছু যখন থাকছে, সেইগুলোই মলিকুলারের মধ্যে পড়ে যাচ্ছে। এই মলিকুলারকে এবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ডাবল সল্ট একটা কমপ্লেক্স সল্ট। এবার ডাবল সল্ট যেটা বা যুগ্ম বা দ্বৈত যাকে বলা হচ্ছে, এটা কি একের বেশি ক্যাটায়ন বা অ্যানায়ন দিয়ে তৈরি কম্পাউন্ড। এগুলোকে কি করা হয় তৈরি করার সময়, এদের এই অ্যামোনিয়াম সালফেট আর ফেরাস সালফেটকে এদের সংকেত ওজন অনুপাতে নিয়ে যদি গরম করে ঠান্ডা করা হয়, দেখা যাবে যে এই মোর সল্ট তৈরি হয়ে যাচ্ছে। ঠিক একই রকমভাবে অ্যালাম বা তোমার হচ্ছে এই ফটকিরি যাকে বলছি, এইটাও তৈরি করতে গেলে কি হচ্ছে, K2SO4 অ্যালুমিনিয়াম সালফেট রিয়াকশন মানে দিয়ে এ দুটোকে যদি গরম করে শীতল করলে কেলাস তৈরি হয়। এটা এই ক্রিস্টালটা যে তৈরি হলো, একে যদি আবার জলে দেওয়া যায়, দেখা যায় এর কনস্টিটিউয়েন্ট আয়ন, মানে এর গঠনগত যে আয়ন, যেমন এর ক্ষেত্রে NH4+, SO4 2-, Fe2+, এগুলো প্রত্যেকটা জলে আলাদা করে আমরা পেয়ে যাব, মানে এদের আলাদা করে জলীয় দ্রবণে অস্তিত্ব পাওয়া যাবে। এবার জটিল কম্পাউন্ড বা কমপ্লেক্স সল্ট কি? ধরো এই কম্পাউন্ডটা, এই যে K4FeCN6, এই কম্পাউন্ডটাকে আমরা যদি জলে দিই, জলে দিলে দেখা যাবে হওয়া উচিত কি এর মতো, তাহলে K+, Fe2+, আর হচ্ছে তোমার CN- এর অস্তিত্ব পাওয়া উচিত, কিন্তু না, দেখা যায় যে এর একত্রে দুটো বা তিনটে যাই হোক কিছু আয়ন একত্রে থেকে তাদের জলীয় দ্রবণে অস্তিত্ব পাওয়া যায়। তাহলে ডাবল সল্টে কি হচ্ছে, এদেরকে যদি সলিউশনে দেওয়া হয়, এর কনস্টিটিউয়েন্ট মানে সংগঠক যে আয়নগুলো আছে পৃথকভাবে অস্তিত্ব পাওয়া যাবে। আর কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, এদের কালেকটিভলি দু তিনটে আয়ন একসঙ্গে তারা কোনো ক্যারেক্টারিস্টিক দেখাবে, কিন্তু সিঙ্গেল আয়নের কোনো ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আমরা কোনো সলিউশনের ক্ষেত্রে পাবো না যখন একে ওয়াটারে দিচ্ছি। এই হচ্ছে দু রকমের, অর্থাৎ ডাবল সল্ট আর একটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। আমাদের সিম্পল সল্ট পরীক্ষার জন্য নয়, মানে আসার দরকার পড়ে না পরীক্ষায় এটা। এবার ডাবল আর কমপ্লেক্স এর দুটো ডেফিনেশনটা পড়বে। তাহলে ডাবল সল্ট হচ্ছে এদের সংকেত অনুপাতে মিশানো হবে, কিন্তু একে তৈরি করার পর একে যদি জলে দেওয়া হয়, তাহলে এই কম্পাউন্ডগুলো কী হবে, এর কনস্টিটিউয়েন্ট মানে গঠনগত যে আয়নগুলো আছে সেগুলো জলীয় দ্রবণে পৃথকভাবে পাওয়া যাবে অস্তিত্ব। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে যেমন ধরো এই প্রথম যৌগটার ক্ষেত্রে পটাশিয়াম প্লাস K+, তারপর Fe2+, তারপর ধরো CN-, এই তিন ধরনের আয়ন আছে, কিন্তু আমরা জলীয় দ্রবণে দেখা যাবে যে K+ এর অস্তিত্ব পেলাম, আর এই টোটালটার জন্য আলাদা করে একটা টেস্ট পেলাম। ফলে Fe আর CN এর জন্য পৃথকভাবে টেস্ট পাচ্ছি না। এই যে কালেকটিভলি আয়ন বা মেটালগুলো একসঙ্গে, মেটাল আর আয়ন একসঙ্গে থাকছে, এই যে অবস্থা, এটা হচ্ছে জটিল বা কমপ্লেক্স কম্পাউন্ড এরা তৈরি করে। ঠিক আছে, এই হচ্ছে দ্য ক্লাসিফিকেশনটা। যেটা বললাম কমপ্লেক্স বা জটিল যৌগ, কমপ্লেক্স কম্পাউন্ড এ আবার দু রকমের হয়। এক হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পারফেক্ট, আর একটা হচ্ছে ইমপারফেক্ট। মানে একটা বাংলাটা হচ্ছে একটা খুঁতযুক্ত, এটা হচ্ছে খুঁতযুক্ত, আর এটা হচ্ছে নিখুঁত, মানে এতে কোনো খুঁত নেই। আর এটা হচ্ছে খুঁতযুক্ত বা ইমপারফেক্ট। পারফেক্ট আর ইমপারফেক্ট। পারফেক্ট মানে ধরো কোনো এখানে উদাহরণ যেমন K3
Cu Cn এর হোল 4, এও একটা কমপ্লেক্স কম্পাউন্ড। আবার একটা ধরো এই পাশের জন্য একটা এক্সাম্পল ধরে নিই যে K2 Cd ক্যাডমিয়াম Cn হোল 4। এই যে দুটো এক্সাম্পল আমরা নিলাম, এই দুটো এক্সাম্পলে দেখা যাচ্ছে দুটোই কমপ্লেক্স কম্পাউন্ড, মানে জটিল যৌগ। কিন্তু এই কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে একটু পার্থক্য আছে। এই কমপ্লেক্স কম্পাউন্ডকে যদি আমরা ওয়াটারে দেওয়া হয়, দেখা যাবে যে ওয়াটারে এ ভেঙে তৈরি করবে কি K প্লাস তৈরি করবে 3টে প্লাস Cu Cn এর হোল 4, Cu Cn এর হোল 4 3 মাইনাস। আর এর ক্ষেত্রে যদি দেওয়া হয় তাহলে এর ক্ষেত্রে কি হবে, দুটো K প্লাস প্লাস Cd ক্যাডমিয়াম Cn হোল 4 2 মাইনাস। তাহলে এটাকে বলা হচ্ছে এই যে আয়নিক যে পার্টটা, এটাকে বলে কমপ্লেক্স আয়ন। ঠিক এর ক্ষেত্রে কমপ্লেক্স আয়ন কোনটা হবে, এইটা, এই আয়নিক পার্টটা। এই কমপ্লেক্স আয়নটাতে দেখো কপার আর Cn এই দুটো একসঙ্গে থাকবে, এরা কোনোভাবে ভেঙে যে সলিউশনের ভিতরে কপারের জন্য আলাদা টেস্ট বা Cn এর জন্য আলাদা টেস্ট পাবো না। অর্থাৎ এই কমপ্লেক্স আয়ন নিজের ভেতরে কখনোই কমপ্লেক্স আয়নটা কোনোভাবেই নিজে ভেঙে যাবে না, এর কনস্টিটিউয়েন্ট আয়নের আইডেন্টিটি আমরা আলাদা করে পাচ্ছি না। কিন্তু এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখা যাবে এর সলিউশনের ভিতরে এই যে CbCn হোল 4 2 মাইনাসটা এর পার্সিয়াল ডিসোসিয়েট করে, মানে আংশিক ভেঙে যাবে, ভেঙে গিয়ে সলিউশনের ভিতরে কিছুটা পরিমাণ Cd2 প্লাসের অস্তিত্ব দেখাবে। আমার তো উচিত নয়, কারণ কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটে এইরকমভাবে থাকলেও এ কোনোভাবে আয়নিত হবে না। যার ক্ষেত্রে এইরকমটার আয়নায়ন হবে না বা আয়নিত হবে না, তাকে আমরা বলবো পারফেক্ট। যেমন K3CuCn হোল 4, এটা হচ্ছে পারফেক্ট, কারণ এর এই যে কমপ্লেক্স আয়ন যেটা, এটা কোনোভাবেই আর সলিউশনে গিয়ে যে কপারের আর Cn এর আলাদা করে আইডেন্টিটি দেবে না। কিন্তু এই কম্পাউন্ডের ক্ষেত্রে এর দেখা যায় যে সলিউশনের ভিতরে এর কমপ্লেক্স আয়ন যেটা, এই অংশটা কিছুটা পরিমাণ ভেঙে গিয়ে ওই ক্যাডমিয়াম 2 প্লাসের অস্তিত্ব দেয়, মানে পাওয়া যায়। তার মানে কি হচ্ছে, এটা একদম যে পারফেক্ট তা নয়, কিছুটা ভেঙে গেল, এই জন্য এটাকে বলা হচ্ছে ইমপারফেক্ট, মানে খুঁতযুক্ত। জটিল যৌগ যা হওয়া উচিত সেই ধর্মের কিছুটা এক্ষেত্রে কমতি আছে, অর্থাৎ এ কিছুটা ভেঙে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না। এই জন্য এটাকে বলা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে ইমপারফেক্ট। এই জন্য কমপ্লেক্স কম্পাউন্ড দু প্রকার, এক হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে ইমপারফেক্ট কমপ্লেক্স কম্পাউন্ড। এই কোঅর্ডিনেশন থিওরি পড়ার ক্ষেত্রে আমরা এখানে একটা থিওরি পড়ব, এটা নাম হচ্ছে ভার্নার বা ওয়ার্নার কোঅর্ডিনেশন থিওরি। থিওরিটা ভার্নার কোঅর্ডিনেশন থিওরি। এই ভার্নার কোঅর্ডিনেশন থিওরি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে কতগুলো পয়েন্ট আছে। এক, কোন একটা কমপ্লেক্স কম্পাউন্ড, ওই থার্ড কমপ্লেক্স কম্পাউন্ড মানে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখি, এই ধরো K4 Fe Cn এর হোল 6, Cn হোল 6। এই কম্পাউন্ডের ক্ষেত্রে যদি ভার্নার থিওরি যেটা, সেটাতে বলা হয়েছে কোনো কমপ্লেক্স কম্পাউন্ড, এই যে কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগের, এর ক্ষেত্রে দু ধরনের যোজ্যতা আছে। একের থেকে তাহলে এর যোজ্যতা সম্বন্ধে বলবো। যোজ্যতা, এর যোজ্যতা ক ধরনের আছে, দু ধরনের যোজ্যতা। এক হচ্ছে প্রাইমারি বা মুখ্য, বাংলায় মুখ্য, আর দুই হচ্ছে সেকেন্ডারি বা গৌণ। মুখ্য যোজ্যতা, গৌণ যোজ্যতা। এবার মুখ্য যোজ্যতা গৌণ যোজ্যতা কোনটা, সবসময় মনে রাখবে এই থার্ড ব্র্যাকেটের বাইরে যেগুলো থাকবে সেইগুলো আয়নীয় যোজ্যতায় থাকে। এই যৌগটা বা আরেকটা যৌগ ধরো, আমরা যদি ধরি কোবাল্ট H2O হোল 6 ওভারঅল থার্ড শেষ, এই কম্পাউন্ডটাও যদি ধরি, এদের ক্ষেত্রে এই যে থার্ড ব্র্যাকেটের বাইরে যেগুলো থাকে সেইগুলো আয়নীয় বন্ধনীতে যুক্ত থাকে, আর এই যে আয়নীয় বন্ধনীর দ্বারা যতগুলো যুক্ত থাকে সেইগুলোই মুখ্য যোজ্যতাকে নির্দেশ করে, বা তাদেরই ক্ষেত্রে মুখ্য যোজ্যতা আমরা ধরবো। আর গৌণ যোজ্যতা কার ক্ষেত্রে ধরবো, যদি এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে
এই যে ধাতুর সঙ্গে কেন্দ্রীয় পরমাণু বা ধাতব আয়ন যেটা হয় Fe বা এখানে কোবাল্ট এর সঙ্গে যে যুক্ত থাকবে, অর্থাৎ এক্ষেত্রে সিএন যুক্ত আছে, এর ক্ষেত্রে ওয়াটার যুক্ত আছে, এইগুলো কি হচ্ছে গৌণ যোজ্যতায় যুক্ত। গৌণ যোজ্যতাগুলো আয়নীয় নয়, মুখ্য যোজ্যতা হচ্ছে আয়নীয় যৌগ, আয়নীয় প্রকৃতির হয়, ঠিক আছে। আর 2 নম্বরে এখানে বলা হয়েছে যে যারা মুখ্য যোজ্যতায় থাকবে সেইগুলো সাধারণত কি হবে, মুখ্য যোজ্যতায় যেগুলো থাকে তারা অ্যানায়ন প্রকৃতির হয়, তাহলে সেগুলো হবে অ্যানায়ন প্রকৃতির, যেটা মুখ্য যোজ্যতায় থাকবে, মুখ্য যোজ্যতায় থাকে সেটা হচ্ছে অ্যানায়ন প্রকৃতির। আর 3 নম্বরে বলা হয়েছে এই যে গৌণ যেটা সেটা হতে পারে অ্যানায়ন, ক্যাটায়ন বা নিউট্রাল টাইপ হয়, অর্থাৎ অ্যানায়ন, ক্যাটায়ন বা নিউট্রাল টাইপ যে কোনো ধরনের হতে পারে এই ভেতরে থার্ড ব্র্যাকেটের ভেতরে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যারা যুক্ত থাকে। এবার এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে যারা থাকলো এরা কি করবে, এই যে সিএন বা H2 এরা এই যে যৌগের কেন্দ্রীয় পরমাণু কোঅর্ডিনেশন নাম্বার অর্থাৎ স্ববর্গাঙ্ক সংখ্যা কত হবে তা নির্দেশ করবে। তাহলে 4 হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার। 5-এ বলা হয়েছে যে এই কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে সেন্ট্রাল এলিমেন্ট মানে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে বা আয়নের সঙ্গে যে যুক্ত থাকবে, অর্থাৎ এই যে সিএন বা H2 থার্ড ব্র্যাকেটের ভিতরে তারা যে এই কেন্দ্রীয় পরমাণু থেকে যে কোনো দূরত্বে বা যে কোনো জায়গায় থাকবে এটা একটা নির্দিষ্ট জ্যামিতিক গঠন নির্ধারণ করবে। এখন বোঝার সুবিধার্থে ধরো এই যৌগটা যদি ধরি তাহলে এফির সঙ্গে কটা সিএন আছে, আমার আছে 6টা। আমরা 11-এ যেমন পড়ছি 6টা মোটামুটি থাকলে কি হয় এইরকম ভাবে চারদিকে 4টে একটা প্লেনে থাকলো, অক্টাহেড্রাল স্ট্রাকচার যাকে বোঝায়, তার মানে 4টে এই প্লেনে থাকলো উপর নিচে দুটো, তাহলে 4টে সিএন চারদিকে উপর নিচে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার দেবে। আবার ধরো যদি কেউ NiCO4 তার মানে 4টে কার্বন মনোক্সাইড আছে, মানে এই 4টে কোনো না কোনোভাবে একটা নির্দিষ্ট গঠন মানে চতুস্থলক গঠনে Ni কেন্দ্রে থাকবে নিকেলটা, আর চারদিকে 4টে কে থাকবে CO বা কার্বনিলটা থাকবে, কার্বন মনোক্সাইড যেটা। অর্থাৎ তাহলে বোঝা গেল কি সেকেন্ডারি ভ্যালেন্সিতে যারা থাকবে তারা নির্দিষ্ট জ্যামিতিক একটা আকার নির্ধারণ করবে, আর প্রাইমারি ভ্যালেন্সিটা মুখ্য ভ্যালেন্সি। আচ্ছা আরেকবার একটু প্রথম থেকে বলে দিই, তাহলে ভার্নার থিওরি হচ্ছে এই কোঅর্ডিনেশনের প্রথম বেসিক থিওরি। এখানে 2 ধরনের যোজ্যতার কথা বলা হয়েছে, এক হচ্ছে মুখ্য যোজ্যতা, 2 হচ্ছে গৌণ যোজ্যতা। মুখ্য যোজ্যতা হচ্ছে থার্ড ব্র্যাকেটের বাইরে যা আয়নগুলো থাকবে সেগুলো হচ্ছে মুখ্য যোজ্যতা, আর গৌণ যোজ্যতায় তারা থার্ড ব্র্যাকেটের ভিতরে যারা থাকে, অর্থাৎ এখানে সিএন, এখানে ওয়াটার, এইগুলো। এবার মুখ্য যোজ্যতাগুলো অ্যানায়ন দ্বারা পরিবৃত্ত হয়, অর্থাৎ অ্যানায়ন সিএন মাইনাস Cl3 Cl মাইনাস মাইনাস এইরকম অ্যানায়ন দ্বারা মুখ্য যোজ্যতা পরিবৃত্ত হয় বা মুখ্য যোজ্যতা এর ক্ষেত্রে সম্পন্ন করে। আর গৌণ যোজ্যতায় সেগুলো হতে পারে ক্যাটায়ন, অ্যানায়ন বা কোনো নিউট্রাল মানে প্রসম কোনো অণু হতে পারে, যেমন ধরো এখানে নিউট্রাল বলতে জলও হতে পারে, আবার এই যে যেমন এখানে জলও হতে পারে, আবার অ্যামোনিয়াও হতে পারে এইরকম। আর বলা হয়েছে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে সেন্ট্রাল এলিমেন্টের কেন্দ্রীয় পরমাণুর যে কোঅর্ডিনেশন নাম্বার সেই স্ববর্গাঙ্ক সংখ্যাটা এই গৌণ যোজ্যতায় যারা যুক্ত আছে তাদের দ্বারা নির্ধারিত হবে। যেমন এর ক্ষেত্রে 6টা আছে কোঅর্ডিনেশন নাম্বার 6, এর ক্ষেত্রে ওয়াটার 6টা আছে কোঅর্ডিনেশন নাম্বার 6, তবে এর ক্ষেত্রে একটু জটিল ব্যাপার আছে, সাধারণভাবে এইরকমভাবে ধরা হয়। আর পরের পয়েন্টে বলা হয়েছে যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে সেন্ট্রাল এলিমেন্ট থেকে এই যে লিগেন্ডগুলো যেগুলো আমার এই আয়নগুলো যারা গৌণ যোজ্যতায় যুক্ত অর্থাৎ সিএন বা ওয়াটার এর একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি প্রদান করবে, যে কোনো জায়গায় থাকবে তা নয়। যেমন এখানে এই যে অক্টাহেড্রাল স্ট্রাকচার, এটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার, এই হচ্ছে ভার্নার কোঅর্ডিনেশন থিওরি। আচ্ছা এবার বিজ্ঞানী ভার্নার এই কোঅর্ডিনেশন থিওরি দেওয়ার পর এই কোবাল্ট Cl3 6NH3 এই কম্পাউন্ডের উপর সম্ভাব্য কয়েকটা যৌগ সম্বন্ধে ব্যাখ্যা করেন তার থিওরিটাকে। এখানে দেখো এখানে কোবাল্ট Cl3 6 অ্যামোনিয়া এই যৌগটাকে এই মানে আণবিক সংকেত থেকে আমরা চারটে যৌগ এখন দেখতে পাবো।
এক হচ্ছে কোবাল্ট Cl3 6 অ্যামোনিয়া যেটা। এবার দেখো এই যৌগ থেকে একটা অ্যামোনিয়া সেকেন্ড যৌগে কম আছে, থার্ড যৌগে দুটো কম, আর ফোর্থ যৌগে দেখো সেখানেও দুটো কম। তাহলে এই যৌগগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যায়? এইগুলো ব্যাখ্যা করা যায় বলতে দেখো এখানে প্রথম যৌগটা, এটা অরেঞ্জ কালার ওই জন্য ও বলে লিখে রেখেছি, কোবাল্ট অ্যামোনিয়া। কোবাল্টের সবসময় এই যে বাইরের মোট কোঅর্ডিনেশন নাম্বারটাকে 6 করবো আমরা। এক্ষেত্রে 6 যদি ধরি তাহলে 6টা অ্যামোনিয়া যদি ভেতরে থাকে তাহলে 6-এর বেশি তো আর ভেতরে থাকছে না, তাহলে বাকি কটা বাইরে থাকবে? ক্লোরিন, 3টে ক্লোরিনই বাইরে থাকবে। দ্বিতীয় কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো কোবাল্ট অ্যামোনিয়া কটা এক্ষেত্রে, এবার 6 পরিবর্তে 5, NH3 হোল 5, একটা Cl, মোট 6 করতে হবে, তাহলে 5 আর ক্লোরিন একটা নিয়ে 6 হয়ে গেল, এটা Cl2 হবে। আর এর ক্ষেত্রে দেখো ওই একই রকম নিয়মে কোবাল্ট NH3 হোল 4টে আছে 4, তাহলে 6 মোট করতে গেলে কোঅর্ডিনেশন নাম্বার কোবাল্টকে বাদ দিয়ে 6 করবো, এটা 5 আর 1 6, এটা এমনি 6 আছে এমন, তাহলে 4 আর দুটো ক্লোরিন লাগবে, তাহলে এই ক্ষেত্রে বাইরে ক্লোরিন কটা থাকবে? একটা। একই রকম ভাবে শেষ একটা যৌগ দেখো থার্ড আর ফোর্থ যৌগ দেখো একই তার কম্পোজিশন যেভাবে আছে, কোবাল্ট 3টে ক্লোরিন 4টে অ্যামোনিয়া, এক্ষেত্রে আবার একইতে একবার গ্রিন, এক ক্ষেত্রে ভায়োলেট কালার পাচ্ছি। এই ভায়োলেট কালারের জন্য আরেকটা ধরো ওই একই রকম ভাবে কোবাল্ট NH3 তাহলে হোল 4 Cl2 বাইরে একটা ক্লোরিন, কারণ 6টা ভেতরে করতে হবে, যেহেতু অ্যামোনিয়া 4টে আছে তাহলে দুটো ক্লোরিনকে থার্ড ব্র্যাকেটের ভেতরে করতে হবে। এই 4 রকমের কম্পাউন্ড পাওয়া যায়। এবার এই 4টাকে পৃথক করার জন্য প্রথমে এটাতে সিলভার নাইট্রেট সলিউশন দেওয়া হয়, AgNO3। এটা তো ওই একই জিনিস দেওয়া হয়, এটা তো একই জিনিস দেওয়া হয়, এটা তো একই জিনিস, অর্থাৎ সিলভার নাইট্রেট একটু বলে লিখে দিচ্ছি। এবার দিলে দেখো থার্ড ব্র্যাকেটের বাইরে, ভার্নার থিওরিতে বলা হয়েছিল থার্ড ব্র্যাকেটের বাইরে যারা থাকে তারা হচ্ছে তোমার আয়নীয় যোজ্যতায় থাকে। তাহলে আয়নীয় যোজ্যতায় থাকে তার মানে কি? ওরা আয়নিত হয়ে যাবে জলীয় দ্রবণে। তাহলে ক্লোরিন মানে Cl মাইনাস ক্লোরাইড আয়নের কটা আছে? 3টে। তাহলে এ প্রথম যৌগটা কোবাল্ট NH3 হোল 6 ওভারঅল দেখো 3টে ক্লোরিনের জন্য 3টে Cl মাইনাস হলে ওভারঅল এখানে কি হবে? 3 প্লাস প্লাস 3টে Cl মাইনাস আয়ন তৈরি হয়ে যাবে, কারণ থার্ড ব্র্যাকেটের বাইরে যে থাকবে সে আয়নিত হতে পারে, কিন্তু থার্ড ব্র্যাকেটের ভেতরে যে থাকবে সে ওইরকমভাবে বাইরে বেরোবে না কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে। যদি 3টে ক্লোরিন থাকে তাহলে সিলভার নাইট্রেট দিলে সেই HCl এর শনাক্তকরণে আমরা জানি যে সিলভার নাইট্রেট HCl দিলে ক্লোরিন আয়ন সিলভার ক্লোরাইডে পদক্ষেপ ফেলে। তাহলে এখানে কটা Cl আছে? 3টে Cl মাইনাস, তাহলে এক্ষেত্রে AgNO3 এর সঙ্গে যখন Cl মাইনাস রিঅ্যাকশন করবে AgCl এর প্রেসিপিটেট করবে, তাহলে এখানে Cl কটা আছে? 3টে, তাহলে 3 মোল AgCl প্রেসিপিটেট করবে, অর্থাৎ 3 AgNO3 লাগবে আমার ক্ষেত্রে 3 মোল লাগবে। আবার এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে এও AgCl এর প্রেসিপিটেট করবে, কিন্তু এর ক্ষেত্রে ক্লোরিন বাইরে কটা আছে? দুটো, তাহলে 2 মোল হবে, কারণ যেহেতু থার্ড ব্র্যাকেটের বাইরে দুটো, ভেতরে যে আছে সে আয়নিত হবে না। এটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে বা কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে। আর 3 নম্বরে 4 নম্বরে দেখো এই দুটোর ক্ষেত্রেই থার্ড ব্র্যাকেটের বাইরে কটা করে ক্লোরিন আছে? একটা, তাহলে সিলভার ক্লোরাইড হিসেবে প্রেসিপিটেট করবে 1 মোল হিসেবে, অর্থাৎ এটার ক্ষেত্রে 1 মোল করে সিলভার নাইট্রেট লাগবে, এর ক্ষেত্রে 3 মোল, আর এর ক্ষেত্রে কম মোল লাগবে 2 মোল, আর এদের ক্ষেত্রে 1 মোল করে লাগছে। তাহলে আমার কত মোল প্রেসিপিটেট পড়ছে, মানে সিলভার নাইট্রেট লাগছে আর প্রেসিপিটেট কতটা পড়ছে, সেটা থেকে আমরা একটা সংকেত সম্বন্ধে আইডিয়া পাবো যে থার্ড ব্র্যাকেটের বাইরে এই যৌগটার ক্ষেত্রে 3টে ক্লোরিন বাইরে থাকবে, যেহেতু 3টে প্রেসিপিটেট পড়ছে সিলভার নাইট্রেট দিয়ে, আর এর ক্ষেত্রে কি হবে? দুটো থাকবে এইরকম স্ট্রাকচার, আর এর ক্ষেত্রে কি হবে? এই দুটোর ক্ষেত্রে একই রকম। তাহলে 3 নম্বর আর 4 নম্বর ক্ষেত্রে কেন একই রকম হলো? এটা হচ্ছে আমরা যে আইসোমার বলে একটা জিনিস আছে না, আইসোমার মানে একই আণবিক সংকেত কিন্তু আলাদা দুটো যৌগ, দুটো আলাদা হবে, সেই জিনিসটা ক্ষেত্রে হয়। এরা একে অপরের পরস্পরের আইসোমার, এই আইসোমারও এই চ্যাপ্টারে আছে, পরে হবে। তাহলে এই দুটো পরস্পরের আইসোমার, কিন্তু সংকেত আণবিক সংকেতটা কি হচ্ছে? একই, কিন্তু এরা নিজেদের মধ্যে আইসোমার হওয়ার জন্য প্রেসিপিটেট এক করবে, কিন্তু দুটোর কালার আলাদা। তাহলে বোঝা গেল এই হচ্ছে ভার্নারের
থিওরি দ্বারা ভার্নার এই যৌগটাকে ব্যাখ্যা করেন যে কোবাল্ট Cl3 অ্যামোনিয়া, এক্ষেত্রে সম্ভাব্য যে যৌগগুলো আমরা পাবো সেটা এই থার্ড ব্র্যাকেটের বাইরে আর ভেতরে ক্লোরিন কতগুলো থাকছে তার উপর নির্ভর করে 4টে যৌগ পাওয়া গেল। এই লেখা হওয়ার পর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই এম হচ্ছে একে বলা সেন্ট্রাল এলিমেন্ট বা কেন্দ্রীয় পরমাণু, একে বলা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু বা আয়ন হতে পারে, যা পরমাণু বা আয়ন। আর এই এল বলে যেটা বলা হচ্ছে, এই এলটাকে বলা হচ্ছে, এখানে একটা বিশেষ টার্ম ইউজ করা হয় যেটা হচ্ছে একে বলা লিগ্যান্ড, বা এর আরেকটা নাম হচ্ছে সংলগ্ন। ইংরেজিতে জেনে রাখো, বাংলা খুব কঠিন। লিগ্যান্ড, লিগ্যান্ড। তাহলে জটিল যৌগের দুটো অংশ, একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু আর একটা হচ্ছে ওই লিগ্যান্ড বলা হয়। এবার আমরা এই লিগ্যান্ড সম্বন্ধে পড়ব। লিগ্যান্ড কি? লিগ্যান্ড কি? তাহলে জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যে পরমাণু পুঞ্জ বা আয়ন যুক্ত থাকে। তাহলে ধরো একটা উদাহরণ, Fe(H2O)6 থার্ড ব্র্যাকেট শেষ আর SO4। এখানে তাহলে এই থার্ড ব্র্যাকেটের ভেতরের অংশটাকে দেখবো। এই থার্ড ব্র্যাকেটের ভেতরে একে যদি ভাঙা হয় এমনি, দেখা যাবে যে এটা তৈরি হয় Fe(H2O) জলীয় দ্রবণে যেটা তৈরি হবে। সালফেট আয়নটা আলাদা হয়ে যাবে যেহেতু এটা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, 2- আর এটা 2+। এই যে টোটাল অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে জটিল আয়ন। এটাকে বলা হচ্ছে জটিল আয়ন। এই জটিল আয়নের বা এই যে কমপ্লেক্স কম্পাউন্ডের বা এই কমপ্লেক্স আয়ন বা কমপ্লেক্স কম্পাউন্ড, যে কোনো ক্ষেত্রে আমি ধরি, এর এই যে অংশটা এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল এলিমেন্ট বা কেন্দ্রীয় পরমাণু, এক্ষেত্রে Fe। আর তার সঙ্গে যে যুক্ত থাকে, অর্থাৎ এই যে এক্ষেত্রে জল, এটাকে কি বলবো? লিগ্যান্ড। তাহলে এই ওয়াটারটা এক্ষেত্রে কি বলা হচ্ছে? একটা বিশেষ টার্ম লিগ্যান্ড। আর এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল এলিমেন্ট। তাহলে কমপ্লেক্স আয়নের দুটো পার্ট, একটা হচ্ছে লিগ্যান্ড আর একটা হচ্ছে সেন্ট্রাল এলিমেন্ট বা আয়ন। এবার লিগ্যান্ড বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারি। প্রথম একটা টাইপের লিগ্যান্ডকে যদি ভাগ করি, সেটা হচ্ছে এটা সিম্পল পদ্ধতিতে ভাগ। একটা হচ্ছে পজিটিভ টাইপ, একটা জিরো টাইপ, আর একটা হচ্ছে নেগেটিভ টাইপ। এইটা আসলে চার্জের উপর ডিপেন্ড করে এই ভাগটা করা হয়। এবার চার্জের উপর ডিপেন্ড করে বলতে কি, এখানে দেখো পজিটিভ টাইপ লিগ্যান্ড, পজিটিভ টাইপ লিগ্যান্ড বলতে আমরা ধরো NH4+, এটাকে কি বলি? অ্যামোনিয়াম NH4+। তাহলে এটা হচ্ছে পজিটিভ টাইপ। আবার জিরো টাইপ, যেমন জল, এর উপরে কোনো চার্জ দেওয়া হয় না, বা অ্যামোনিয়া NH3 এর উপর কোনো চার্জ দেওয়া হয় না, তাহলে এরা হচ্ছে কি সব জিরো টাইপ লিগ্যান্ড। আবার ধরো এখানে Cn-, ওই SO4 2-, Cl-, তারপরে ধরো NO2-, এই যে যত মাইনাস দিয়ে লিখলাম সবগুলো আরেকটা টাইপের নেগেটিভ টাইপ। তাহলে পজিটিভ, জিরো আর নেগেটিভ, এই হচ্ছে প্রথম ইনিশিয়াল চার্জের উপর ডিপেন্ড করে লিগ্যান্ডগুলোকে ভাগ করলাম। এটা একটা ধরনের। আবার ভাগ হয় লিগ্যান্ড, এই যে সেন্ট্রাল এলিমেন্ট বা কেন্দ্রীয় পরমাণু বা আয়ন যা ধরবো, এর সঙ্গে লিগ্যান্ড, একটা লিগ্যান্ড কত দিক দিয়ে লেগে থাকতে পারে, এই লেগে থাকাটাকে বলা হয় ডেন্টিসিটি। ডেন্টিসিটি, ঠিক আছে? এই ডেন্টিসিটি লিগ্যান্ডের হতে পারে, এই লিগ্যান্ড একটা দিক দিয়ে, একটা লিগ্যান্ডই মেটালের সঙ্গে বা ধাতুর সঙ্গে, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে এক দিক দিয়ে লেগে থাকতে পারে, সে দুদিক দিয়ে লেগে থাকতে পারে, সে 3 দিক দিয়ে, 4 দিক দিয়ে, এইরকম করে বিভিন্ন দিক দিয়ে লেগে থাকতে পারে। তার উপর ডিপেন্ড করে লিগ্যান্ডকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ তার ডেন্টিসিটি কতগুলো, মানে কত দিক দিয়ে লেগে আছে সে। এক হচ্ছে মনোডেন্টেড। মনোডেন্টেড মানে কি? ধরো জলে কি হচ্ছে, অক্সিজেনের যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দিয়ে অসমযোজী বন্ধনের মাধ্যমে এই কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে এক দিক দিয়ে যুক্ত থাকে। ওই একই রকম ভাবে Cl- সে একটা দিক দিয়ে ধাতুর সঙ্গে যুক্ত থাকলে, এই জন্য এদেরকে বলা হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। দুই,
বাইডেন্টেড, বাইডেন্টেড লিগেন্ড। বাইডেন্টেড লিগেন্ড কি? যে লিগেন্ড সেন্ট্রাল এলিমেন্টের সঙ্গে কদিক দিয়ে যুক্ত থাকবে? বাই মানে দুদিক দিয়ে যুক্ত থাকবে। এই জাতীয় লিগেন্ডের উদাহরণ কি? এর কমন উদাহরণ হচ্ছে ইএন, শর্টে লেখা হয় যেটাকে ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন আমরা সঙ্গে জানি কি CH2 ডবল বন্ড CH2, এটা তো ইথিলিন। ডাইঅ্যামিন, অ্যামিন মানে কি NH2, তাহলে এখানে একটা NH2, এখানে একটা NH2, ডাইঅ্যামিন, দুটো যেহেতু NH2 ডাইঅ্যামিন। এবার যেহেতু এখান থেকে এক্সট্রা বন্ড করছি, তাহলে এই বন্ডটা একটা হয়ে যাবে তখন, তাহলে CH2 NH2 এবার কেন একে বাইডেন্টেড লিগেন্ড বলি? কারণ নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন নিঃসঙ্গ ইলেকট্রন যোগ, এই একটা নাইট্রোজেন নিঃসঙ্গ ইলেকট্রন যোগ, এই লোন পেয়ার দিয়ে মেটালের সঙ্গে লাগতে পারে, এদিক দিয়েও লাগতে পারে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? বাইডেন্টেড লিগেন্ড। এটা হচ্ছে যেমন একটা উদাহরণ কি ইএন, ইথিলিন ডাইঅ্যামিন। আবার ধরো এই বাইডেন্টেড লিগেন্ডের উদাহরণ হচ্ছে অক্সালেট আয়ন। অক্সালিক অ্যাসিড হচ্ছে কি COOH বন্ড COOH, তাহলে এর হাইড্রোজেনটা বাদ দিয়ে দিলে কি হবে? তাহলে COO মাইনাস, এইটাকে বলা হচ্ছে অক্সালেট আয়ন। এও মেটালের সঙ্গে বা কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে দুদিক দিয়ে লেগে থাকতে পারে, এই জন্য এটাকে বলা হচ্ছে বাইডেন্টেড লিগেন্ড। তাহলে প্রথমে মনোডেন্টেড মানে একদিক দিয়ে, বাইডেন্টেড লিগেন্ড মানে দুদিক দিয়ে যুক্ত থাকবে। এইরকম ভাবে ট্রাইডেন্টেড আছে, ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, পেন্টাডেন্টেড, হেক্সাডেন্টেড, এইভাবে বিভিন্ন দিক দিয়ে লেগে থাকার উপর ডিপেন্ড করে লিগেন্ডগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। আমরা একবারে মাঝে অনেক লিগেন্ড এইভাবে আছে, বইতে দেখবে এই টাইপের লিগেন্ড অনেক আছে, বাই, ট্রাই, টেট্রা, পেন্টা। আমরা এরপরে একবার এই 6 নম্বর যেটা 6 দিক দিয়ে যুক্ত থাকে একটা লিগেন্ড পড়বে, এটা প্রচুর পরীক্ষায় আসেও শুধু। এটা হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন, যে বাইডেন্টেড বললাম, ওর সঙ্গে আরো এক্সট্রা যোগ হয়ে গিয়ে পুরো নামটা হচ্ছে EDTA, এটা হচ্ছে হেক্সাডেন্টেড লিগেন্ড। তাহলে এটা হচ্ছে হেক্সাডেন্টেড লিগেন্ড। এই হেক্সাডেন্টেড লিগেন্ড কি নামটা হবে? ই মানে ইথিলিন, ডাইঅ্যামিন, টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। এবার এর স্ট্রাকচারটা কেমন দেখো ইথিলিন একটু আগে যেমন করেছিলাম CH2 ডবল বন্ড CH2 ইথিলিন। ডাইঅ্যামিন বলতে একটু আগে করেছিলাম NH2, তাহলে এখানে ডবল এর জায়গায় সিঙ্গেল হয়ে গেল। এবার টেট্রা অ্যাসিটেট, তাহলে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার যেটাকে বলি, তার সঙ্গে কি CH3COOH। এবার অ্যাসিটেড আয়ন, আয়ন হতে গেলে এই হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে COO মাইনাস হয়ে যাবে অ্যাসিটেড আয়ন। এ যখন কারোর সঙ্গে লেগে থাকবে তাহলে একটা হাইড্রোজেন তখন কি হবে? তার একটা কমে যাবে, তাহলে CH2 হয়ে যাবে। তাহলে এর সঙ্গে এরকম ভাবে CH2COO মাইনাস, CH2COO মাইনাস, এর সঙ্গে CH2COO মাইনাস, আর এর সঙ্গে CH2COO মাইনাস বস করে দেয়। এবার এখানটা দেখো, যেহেতু ওই বন্ডগুলো এক্সট্রা করছি, তাহলে দুটো করে হাইড্রোজেন এক্ষেত্রে বাদ চলে গেল, তাহলে শুধু N থাকলো, আর এখানে বন্ড হয়ে গেল নাইট্রোজেনের সঙ্গে দুটো করে। একে কেন হেক্সাডেন্টেড লিগেন্ড বলছি? এই নাইট্রোজেন লোন পেয়ার, এই নাইট্রোজেন লোন পেয়ার, তাহলে এ মেটালের সঙ্গে যুক্ত হতে পারবে, এও যুক্ত হতে পারবে, দুটো সাইড পেয়ে গেলাম। এই যে CH2COO মাইনাসের O মাইনাস দিয়ে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 1 2 3 4 5 6 মোট 6খানা তার ডোনার সাইড, মানে 6টা দিক দিয়ে কোনো একটা মেটালের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? হেক্সাডেন্টেড লিগেন্ড। নাম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। ঠিক আছে? এই জলের ওয়াটারে কতটা হার্ডনেস আছে, ক্ষরতা আছে, সেটা মাপার জন্য EDTA ব্যবহার করা হয়। যাই হোক, তাহলে এই EDTA এর সঙ্গে একটা কমপ্লেক্স কীরকম তৈরি হয় সেটাও আমরা একটা দেখে নিই। ধরো কোনো একটা মেটাল M, সেটা 2+ আছে ধরে নিচ্ছি। এবার EDTA এটা কটা মাইনাস? 4টে মাইনাস। তাহলে এ মেটালের সঙ্গে যখন যুক্ত হয়ে যাবে M, EDTA ওভারঅল কি হয়ে যাবে? 2 প্লাস 4টে মাইনাস, ওভারঅল 4 মাইনাস আর 2+ হয়ে গিয়ে মোট হচ্ছে তোমার 2 মাইনাস হয়ে যাবে উপরে। এটার এবার গঠনটা কেমন হবে দেখো। প্রথমে একটা স্কোয়ার মতো করে নাও, এখানে M মেটাল চারদিকে থাকলো।
এবার দেখো ইডিটিএ হয়েছিল কি CH2 CH2 N N আর প্রত্যেকটাই CH2 C ডবল মাইনাস করে চারখানা ছিল। তাহলে CH2 CH2 এই যে N আর N এইখানে একটা N বসাও, এখানে একটা N বসাও, তাহলে এই জিনিসটাকে পুরো ঘুরিয়ে এই দিক করে লেখো, হয়ে গেল। এবার এই যে কোনো N থেকে দুটো করে তো সেই দুটো করে CH2 C ডবল মাইনাস বেরিয়েছিল তো, দুটো করে এই N থেকে দুটো CH2 C ডবল মাইনাস, এই N থেকে দুটো করে CH2 C ডবল মাইনাস বেরিয়েছে। এবার সেই জিনিসটাকে লিখবো, দেখো এই চারটে হলো আর উপর নিচে এই একটা করে দাও। এবার এখানে CH2 করলাম, তাহলে CH2C এখানে ডবল বন্ড ও করলাম আর এখানে ও মাইনাসটা লেগে গেল। আরেকটা আবার ওই একই রকম ভাবে CH2 করো, এখানে C ডবল বন্ড ও আর এটা এই ও দিয়ে লেগে গেল। ঠিক একই রকম ভাবে নিচেরটাতেও দেখো, এই N থেকে এখানে CH2 করলাম, এটা C ডবল ও, এই যে ডবল ও, এই একটা ও, এই একটা ডবল ও মাইনাস দিয়ে ওটা লাগলো। আর একটা কি হবে, আবার একটা এরকম হবে CH2C ডবল বন্ড ও আর এই ও। তাহলে এই হচ্ছে ইডিটি এর স্ট্রাকচার। এই জলে কতটা হার্ডনেস আছে, ধরো ক্যালসিয়াম দিয়ে যদি আমরা ক্যালসিয়াম মেজারমেন্ট দেখতে চাই, তখন ক্যালসিয়ামটা কি হচ্ছে, এইখানে এম এর জায়গায় সি এ বসে গেল, তাহলে CaEdT2 মাইনাস হয়ে গেল। আর এটাই হচ্ছে মেটাল ইডিটি এর স্ট্রাকচার। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এইরকম অ্যালকালাইন 8 মেটালের সঙ্গে এগুলো বন্ড করে এই কমপ্লেক্স তৈরি হয়। এটা খুব স্টেবল কমপ্লেক্স। এটা হচ্ছে EDTA ওভারঅল 2 মাইনাস কমপ্লেক্সটা মেটাল ইডিটি স্ট্রাকচার। এটা একটু ভালো করে স্ট্রাকচারটা করবে। এটা তার মানে কি হলো, এই একটা আর এই একটা, এই দুটো হচ্ছে ও মাইনাস দিয়ে লেগে আছে, এই দুটো ও মাইনাস দিয়ে লেগে আছে, আর এই নাইট্রোজেন এসে কোঅর্ডিনেট বন্ড করে আছে। তাহলে মোট 6টা দিক দিয়ে লেগে আছে। 6টা ডোনার সাইড হওয়ার জন্য এটাকে কি বলা হচ্ছে, হেক্সাডেন্টের লিগ্যান্ড। এবার তাহলে লিগ্যান্ডকে প্লাস মাইনাস 0 এই টাইপের একটা ভাগ করলাম, এবার ডেন্টিসিটি দিয়ে ভাগ করলাম। এবার একটা লিগ্যান্ড আর কিছু লিগ্যান্ডের শ্রেণীবিভাগে প্রথমে টাইপ আছে, কিছু একটা মানে এক টাইপের লিগ্যান্ড, এটা হচ্ছে এটাকে বলা হয় অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এটা ইংরেজিতেই মুখস্থ করে মানে পড়বে, বাংলায় কথা। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হচ্ছে সেই সব লিগ্যান্ড যাদের কি হচ্ছে, কোনো একটা লিগ্যান্ডের ডোনার সাইড একাধিক আছে। কোনো একটা যৌগ তৈরি করার সময় যে ডোনার সাইড ব্যবহার করলো, আরেকটা যৌগ তৈরি করার সময় সে অন্য একটা ডোনার সাইড ব্যবহার করলো। যেমন ধরো সায়ানাইড আয়ন, Cn মাইনাস আয়ন। এই Cn মাইনাস আয়ন একবার কার্বন দিয়ে মেটালের সঙ্গে যুক্ত হতে পারে, আবার একবার সে মেটালের সঙ্গে N দিয়ে যুক্ত হতে পারে। C দিয়ে যুক্ত হলে এটাকে সায়ানাইড বলছি, আয়নকে Cn সায়ানাইড যৌগ, আবার N দিয়ে যুক্ত হলে এটাকে বলবো আইসোসায়ানাইড আয়ন। অর্থাৎ একই লিগ্যান্ড এক মেটালের সঙ্গে যুক্ত হওয়ার সময় তার ভিন্ন পরমাণু ব্যবহার করছে ডোনার সাইড হিসেবে। যেমন এই যে Cn, আবার ধরো আরেকটা হয় NO2 মাইনাস। NO2 মাইনাসে দেখা যায় যে একবার N দিয়ে ধাতুর সঙ্গে লেগে থাকতে পারে এইভাবে। তাহলে এটা একটা, তাহলে এটাকে নাইট্রো ব্র্যাকেটে N দিয়ে লাগছে বলে N বলে লিখে রাখলাম। আর এটা ওই মেটালের সঙ্গে N দিয়ে না লেগে O দিয়ে লেগে থাকলো, তখন নাইট্রো ও অক্সিজেন দিয়ে লেগে আছে। এইরকম লিগ্যান্ডকে আমরা কি বলবো, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। ঠিক আছে, আরও অনেক উদাহরণ আছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, তাহলে এগুলো পড়বে। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হচ্ছে তাহলে মোর দ্যান ওয়ান ডোনার সাইড আছে, কিন্তু কোনো একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করার সময় ওই লিগ্যান্ডটা কি করছে, একটা ডোনার সাইড দিয়ে মেটালের সঙ্গে যুক্ত হচ্ছে, আবার একটা অন্য ডোনার সাইড দিয়ে তৈরি হয়ে অন্য কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করছে। এছাড়া আরেকটা লিগ্যান্ডের নাম আমরা মানে টাইপ একটা পড়বো টার্ম লিগ্যান্ডের, যেটা হচ্ছে ফ্লেক্সিওনাল বিহেভিয়ার অফ লিগ্যান্ড। ফ্লেক্সিওনাল বিহেভিয়ার, ঠিক আছে, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড।
FLEXI ডেন্টেড, এগুলো সব ইংরেজিতে পড়বে। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। এই ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কি? ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড হচ্ছে এই লিগ্যান্ডে যেমন সোজা একটা উদাহরণ ধরো সালফেট SO4 2-, এটা আমরা ইউনিট স্ট্রাকচার জানি ডবল বন্ড ও আর মাইনাস। এই যে সালফেট আয়নটা তাহলে ডোনার সাইড কটা আছে? এখানে একটা দুটো। তাহলে এই দুটো ডোনার সাইড ব্যবহার করে মেটালের সঙ্গে যুক্ত থাকতে পারবে, অর্থাৎ বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে এই আচরণ করবে। যেমন এটা হয় তেমনি আবার দেখা যায় যে এই সালফেট আয়নের এই একই রকম এতে এই যে দুটো ডোনার সাইড আছে, তার মধ্যে একটা ডোনার সাইডকে সে ইউজ করছে কমপ্লেক্স তৈরি করার ক্ষেত্রে, আরেকটা ডোনার সাইড সে মেটালের সঙ্গে যুক্তই করছে না। এইরকম যে বিহেভিয়ার যেসব লিগ্যান্ডের থাকে সেটাকে বলা হচ্ছে ফ্লেক্সিওনাল বিহেভিয়ার অফ লিগ্যান্ড। আর এই জাতীয় লিগ্যান্ডকে বলা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। যেমন সালফেটের হয়, তারপর ধরো এই একই রকমভাবে কার্বনেট আয়নের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো কার্বনেটের ডবল বন্ড ও, এবার দুটো তো মাইনাস আছে, কোনো একটা কমপ্লেক্স তৈরি করার ক্ষেত্রে একটা অক্সিজেন ব্যবহার করলো, আবার কোনো একটা কমপ্লেক্স তৈরি করার ক্ষেত্রে এই লিগ্যান্ডটা দুটো ডোনার সাইড ব্যবহার করছে। তাহলে এই যে বিহেভিয়ার এটাকে বলা হচ্ছে ফ্লেক্সিওনাল বিহেভিয়ার, আর লিগ্যান্ডটাকে বলা হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। এছাড়া লিগ্যান্ডের আরেকটা স্পেশাল একটা আছে চিলেট। আচ্ছা, এখানে এই চিলেট লিগ্যান্ড করার আগে চিলেটটাই করে দিলাম প্রথমে। চিলেট লিগ্যান্ড কি? চিলেট লিগ্যান্ড হচ্ছে কিছু লিগ্যান্ড আছে একই রকম যে লিগ্যান্ডের মোর দেন ওয়ান ডোনার সাইড, অর্থাৎ এই লিগ্যান্ডটার দুটো তিনটে যাই হোক মিনিমাম দুটো বা দুটো একটার বেশি থাকবে, দুটো তিনটে ডোনার সাইড থাকবে। এ যখন মেটালের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে এ যেন একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি করে, সাইক্লিক স্ট্রাকচারের কম্পাউন্ড, অর্থাৎ যে এই মেটালের সঙ্গে এই লিগ্যান্ডটা কোনো জায়গায় যে লিগ্যান্ডের বন্ডে ব্রেক থাকবে তা নয়, মানে পুরো একটা সাইক্লিক কমপ্লেক্স তৈরি করলে লিগ্যান্ডটা, তখন সেটাকে কি বলবো, কমপ্লেক্স বা সাইক্লিক বন্ডের মাধ্যমে কোনো একটা কমপ্লেক্স যখন তৈরি হবে তখন সেই লিগ্যান্ডটাকে বলবো চিলেট লিগ্যান্ড। যেমন ধরো ওই যে ইডিটিএ বলা হয়েছিল একটু আগে, MEDTA 2- করে, তার মানে ও ক্ষেত্রে দেখা গিয়েছিল, দেখো এই যে মেটালটা ছিল, মেটালের সঙ্গে এইখানে N ছিল, সে আবার কি করেছিল এইভাবে বন্ধন তৈরি করে, N এর সঙ্গে CH2 ছিল সে এখানে বন্ড করেছিল, আবার একটা এখানে বন্ড করেছিল এখানে, আর এটা এখানে বন্ড করেছিল। মানে কি হচ্ছে দেখো তো, একটা সাইক্লিক ব্যাপারটা তৈরি হলো না। এই যে N থেকে দেখো এখান থেকে এরকম ভাবে নিলে এটা একটা সাইক্লিক ব্যাপার, এরও ক্ষেত্রে এরকম ভাবে সাইক্লিক একটা বন্ড যদি তৈরি হয়ে থাকে, যে কমপ্লেক্স তৈরি করে যে লিগ্যান্ডগুলো এইরকম ভাবে, তাদেরকে বলা হয় কি চিলেট লিগ্যান্ড। এই চিলেট লিগ্যান্ডগুলো নর্মাল লিগ্যান্ডের তুলনায় অনেক বেশি স্টেবল কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে। এই EDTA বা EN, ওই যে ইথিলিন ডাইমিন বলা হলো, ওরাও কি করছে চিলেট লিগ্যান্ডের উদাহরণ। এখানে একটা ওই জন্য একটা কোশ্চেন মতো আছে যে ধরো AgNH3(2) ওভারঅল প্লাস, আর একটা হচ্ছে AgEN ওভারঅল প্লাস। এই দুটোর মধ্যে এটা হচ্ছে আনস্টেবল, আর এটা হচ্ছে স্টেবল, এইটা স্টেবল আর এটা হচ্ছে আনস্টেবল। এই কেন স্টেবল আর আনস্টেবল এটা দেখো, এইটা হচ্ছে কি নন চিলেট লিগ্যান্ড AgNH3, এরা কি করে, এরা sp হাইব্রিডেশনে থাকে, অর্থাৎ Ag আর দুপাশে দুটো NH3 থাকলো, তাহলে এই কমপ্লেক্সটা স্টেবল হলো। আবার তাহলে এখানে Ag প্লাস আছে, আর এর ক্ষেত্রে AgEN বলতে দেখো ইথিলিন ডাইমিন, মানে CH2 এখানে ছিল কি NH2 আর এটা NH2 এইভাবে ছিল। এবার এ যদি এর সঙ্গে তৈরি করতে চাই যৌগ, তাহলে CH2, তাহলে এ পাশ দিয়ে N দিয়ে যুক্ত হয়ে থাকতে হবে, আবার এ পাশের Nটা দিয়ে এই CH2 সব এইভাবে যুক্ত হয়ে থাকতে হবে। তাহলে এই যৌগটাতে এটা প্রায় 180 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছে, কোনো স্ট্রেন হবে না, মানে পীড়ন যাকে বলে। কিন্তু এক্ষেত্রে এই যে বাঁকিয়ে এটা এইভাবে থাকার জন্য এই যৌগটার ক্ষেত্রে এই যে গঠনটা একটা স্ট্রেন বা পীড়ন তৈরি হবে। ওই জন্য এইটা দেখো, এটা একটা চিলেট কম্পাউন্ড, তো এইটা চিলেট কম্পাউন্ড
হওয়া উচিত ছিল এটা স্টেবল, কিন্তু এটা হচ্ছে কি আনস্টেবল। আর এটা নন চিলেট কম্পাউন্ড হয়েও এ হচ্ছে স্টেবল, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। মানে আমরা একটু আগেই বললাম যে চিলেট কম্পাউন্ডগুলো মানে চিলেট লিগেন্ড দিয়ে যে কম্পাউন্ড হবে সেগুলো স্টেবল হয়, কিন্তু এক্ষেত্রে দেখো এটা তো নন চিলেট কম্পাউন্ড আর এটা হচ্ছে চিলেট কম্পাউন্ড। এই চিলেট কম্পাউন্ডটা স্টেবল হওয়া নর্মালি উচিত, কিন্তু এটা ব্যতিক্রম। এই যে এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল পেতে গেলে এর মধ্যে স্ট্রেন বা পীড়ন তৈরি হবে। এই স্ট্রেন তৈরি হলে তখনই এ কী হবে, ভেঙে যাবে। এরও ক্ষেত্রে হাইব্রেশন এসপি, এরও ক্ষেত্রে এসপি, কিন্তু এসপি মানে 180-তে আসতে চাইবে, আর 180-তে থাকতে যখনই চাইবে এ তখন পীড়ন বা স্ট্রেন অনুভব করবে, আর স্ট্রেন হলে এই কম্পাউন্ডটা আনস্টেবল হবে। ওই জন্য এটা হচ্ছে ব্যতিক্রম। এটা একটু ভালো করে করবে। আচ্ছা, এবার এখানে লিগেন্ডের আরেকটা টাইপ সম্বন্ধে আলোচনা করব। একটা হচ্ছে ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল, আরেকটা হচ্ছে নন ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল আর নন ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল লিগেন্ডটা কি? এই যে ধরো অ্যামোনিয়া হোক, NH3 বা ওয়াটার বা OCl মাইনাস, এগুলো হচ্ছে কি একটা দিক দিয়ে মেটালের সঙ্গে যুক্ত থাকছে। এরা সিম্পলি কোনো রকম এদের ক্ষেত্রে বন্ধনের কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি না, এই জন্য এদেরকে নর্মাল ক্লাসিক্যাল লিগেন্ডের মধ্যে ফেলাই বা ক্লাসিক্যাল লিগেন্ড বলি। নন ক্লাসিক্যাল লিগেন্ড এর ক্ষেত্রে কতগুলো যেমন উদাহরণ আছে স্পেশালি, যেমন সিপি, সাইক্লোপেন্টাডাইন, এটাকে বলা সিপি, সাইক্লোপেন্টাডাইন। এইটা একটা যৌগ ধরো Fe সিপি হোল 2, সিপি মানে এই জিনিসটা, সাইক্লোপেন্টা, পেন্টা মানে 5, ডাইন, এখানে মাইনাস থাকবে, এগুলো তাহলে CH করে থাকবে, এখানে CH2। এই সাইক্লোপেন্টাডাইন এটাকে বলা হয় ফেরোসিন, ফেরোসিন, এই যৌগটার নাম হচ্ছে ফেরোসিন। এই যৌগটার ক্ষেত্রে স্ট্রাকচার যদি আমরা ফলো করি দেখা যাবে যে এই যে সাইক্লোপেন্টাডাইন অ্যানায়নটা এই একটা, আরেকটা Fe মাঝখানে থাকবে, আরেকটা নিচের দিকে এইভাবে থাকবে। দেখা যায় যে এর ক্ষেত্রে টোটাল 5টা দিক দিয়ে এইরকমভাবে মেটালের সঙ্গে যুক্ত থাকে বন্ড করে করে, তাহলে 5টা পয়েন্ট থেকে 5টা বন্ড করে যুক্ত থাকে। তাহলে এই জন্য এটাকে বলা হয় এর ডেন্টিসিটি, মানে হচ্ছে মানে ক দিক দিয়ে এটা যুক্ত আছে, 5 দিক দিয়ে। ওই জন্য এটাকে ইটা, এরকম ইটা মাথায় 5 লেখা হয়, ইটা 5, ডেন্টিসিটিটাকে বোঝানোর জন্য ইটা 5। আর এর নিচেরটা ওই একই রকমভাবে এই 5 দিক দিয়ে এরকমভাবে যুক্ত থাকে, এটাও ওইরকম ইটা 5 দিয়ে লেখা হয়, ঠিক আছে। ডেন্সিটি হচ্ছে 5, এটাকে বলা হচ্ছে ফেরোসিন। আরেকটা এক্সাম্পল এখানে আমরা পড়ব একটু, সেটাও আনকমন, মানে আনকমন বলতে এখানে পিটি Cl3 ইথিলিন CH2 ডবল বন্ড CH2, আর ওভারঅল এখানে কে, ঠিক আছে। একে জিসিস সল্ট বলে, এই কম্পাউন্ডটাকে বলা হচ্ছে জিসিস সল্ট। এই কম্পাউন্ডের ক্ষেত্রে দেখা যায় এই যে কে থার্ড ব্র্যাকেট পিটি Cl3 CH2, এই CH2টা এই স্ট্রাকচার দেখলে দেখতে পারবে, বুঝতে পারবে নর্মালি কোনো একটা দিক দিয়ে যে কোনো একটা কার্বন টার্বন দিয়ে যে বন্ড করে আছে তা নেই। ক্লাসিক্যালটা মুছে এই স্ট্রাকচার দেখাচ্ছে যে কে পিটি Cl3 CH2 ডবল বন্ড CH2, এটাকে বলা হয় জিসিস সল্ট, যেটা এক্ষুনি বলবো। এটা কি হয় এইরকম ভাবে স্ট্রাকচারে প্লাটিনাম মাঝখানে থাকলো, 3 দিকে 3টে ক্লোরিন, আর ইথিলিনটা এরকম ভাবে CH2, এখানে CH2। এ কি করে এইখানের সঙ্গে একটা আর এইখানের সঙ্গে পার্সিয়াল একটা বন্ড মতো করে থাকে। নর্মাল এটা কিন্তু এই মাঝখান থেকে কোনো এই একটা যে বন্ড আছে তা নয়, এমনভাবে যুক্ত থাকে, এটা নর্মাল কোনো বন্ডের মতো নয়। এই যে এই জাতীয় ক্ষেত্রে একটা বিশেষ ধরনের লিগেন্ডের আচরণ পাওয়া যাচ্ছে, যে এই জন্য এটাকে বলা হচ্ছে নন ক্লাসিক্যাল লিগেন্ড। এছাড়াও আরেকটা উদাহরণ হয় পাই অ্যাসিড লিগেন্ড। পাই অ্যাসিড লিগেন্ড বলতে পাই অ্যাসিড, পাই অ্যাসিড লিগেন্ড, পাই অ্যাসিড লিগেন্ড। পাই অ্যাসিড লিগেন্ডটা কি? পাই অ্যাসিড লিগেন্ড হচ্ছে কোনো একটা মেটাল, ধরো কার্বন মনোক্সাইড, তাহলে এই কার্বন থেকে মেটালের দিকে একটা বন্ড হয়, এই বন্ডটাকে সিগমা বন্ড বলে।
আবার মেটালের যে ডি কক্ষক যদি থাকে, যে ডি কক্ষক যাদের ক্ষেত্রে আছে বা ডি কক্ষক যে আছে, সে ডি কক্ষক থেকে কার্বন মনোক্সাইডের কার্বনের দিকে একটা বন্ধনী তৈরি করে, এটা সিগমা, এটা পাই, এইটাকে বলে পাই ব্যাক বন্ড। এর আর এই জাতীয় লিগ্যান্ডকে বলা হচ্ছে, এই যে কার্বন মনোক্সাইডকে পাই অ্যাসিড লিগ্যান্ড। কেন পাই অ্যাসিড লিগ্যান্ড? দেখো এটা পাই বন্ধনী তৈরি করলো, বন্ধনী তৈরি করছে, আর এটাকে দেখো এখানে ইলেকট্রনটা এ কাকে দিচ্ছে, এই কার্বন মনোক্সাইডকে দিচ্ছে পাই বন্ধনীর দ্বারা। এখান থেকে এখানে যদি বন্ধনীর ইলেকট্রন যায়, আমরা লুইস থিওরি অনুযায়ী কেউ যদি ইলেকট্রন এক পেয়ার বা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে তখন তাকে কি বলবো, অ্যাসিড। ওই জন্য একে বলা হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড। পাই বন্ধনীর মাধ্যমে ইলেকট্রন নিচ্ছে, তার জন্য এটাকে বলে পাই অ্যাসিড লিগ্যান্ড। আর লুইস তথ্য অনুসারে অ্যাসিড মানে হচ্ছে ইলেকট্রন নেবে বা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টর, এই জন্য এটা হচ্ছে পাই অ্যাসিড লিগ্যান্ড কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড হচ্ছে নন ক্লাসিক্যাল লিগ্যান্ডের একটা উদাহরণ, ঠিক আছে। তাহলে সাইক্লোপেন্টাডাইন, তারপর হচ্ছে এই যেটা সাইক্লোপেন্টাডাইনটা উদাহরণ হিসেবে কিন্তু এটা হচ্ছে ফেরোসিনের মধ্যে থাকে, আর পাই অ্যাসিড লিগ্যান্ডের উদাহরণ হচ্ছে কার্বন মনোক্সাইড, আরেকটা বলা হয়েছিল জিসি সল্ট। এই হচ্ছে ক্লাসিক্যাল আর নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। এই মোটামুটি লিগ্যান্ডের ক্লাসিফিকেশন আমরা যা পড়লাম। এরপরে এখানে আরেকটা জিনিস আছে, কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার এই জিনিসটা কি? তাহলে কোনো একটা কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেশন নাম্বারটা হচ্ছে, ধরো কোবাল্ট H2O6 Cl3 একবার লেখা হয়েছিল। এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে সেন্ট্রাল মেটাল আয়ন বাদ দিলে যতগুলো লিগ্যান্ড, এই যে লিগ্যান্ড যা থাকছে সেগুলো মোট যত দিক দিয়ে ধাতুর সঙ্গে যুক্ত থাকবে টোটালটাকে তার কোঅর্ডিনেশন নাম্বার বলবো। তাহলে এখান থেকে জল কি মনোডেন্টেড লিগ্যান্ড, মানে এক দিক দিয়ে যুক্ত থাকে, এখানে কটা জল আছে, 6টা, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার এর ক্ষেত্রে কত হবে, 6। আবার একটা ধরো কোবাল্ট En3 ওভারঅল 3+, এই যৌগটার ক্ষেত্রে তাহলে স্বাভাবিক নিয়মে কটা ইএন আছে, 3টে। কোঅর্ডিনেশন নাম্বার আমরা এমনি দেখে বলে দেবো 3, কিন্তু বাস্তবে না, কারণ এখানে ইএন মানে ইথিলিন ডাইমিন, এ তো বাইডেন্টেড লিগ্যান্ড, মানে একটা ইএন ধাতুর সঙ্গে দুদিক দিয়ে যুক্ত থাকবে। তাহলে দুদিক দিয়ে যদি যুক্ত থাকে কটা ইএন আছে, 3টে। তাহলে মোট কোঅর্ডিনেশন নাম্বার কি হবে, 3টে ইএন দুদিক করে প্রত্যেকটা যুক্ত থাকলে 6টা, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। আবার ধরো ওই যে এম EDTA একটু আগে হয়েছিল ওভারঅল 2+, এর ক্ষেত্রে দেখো এ মেটালটার সঙ্গে EDTA ক দিক দিয়ে যুক্ত ছিল, দেখবে মোট 6 দিক দিয়ে হেক্সাডেন্টাল লিগ্যান্ড ছিল এটা। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, এম এর 6। এই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার বের করানো, অর্থাৎ সেন্ট্রাল মেটালের সঙ্গে লিগ্যান্ড কত মোট দিক দিয়ে টোটাল কম্পাউন্ডের ভিতরে যুক্ত আছে সবকটা লিগ্যান্ড, সেটাই হচ্ছে তার কোঅর্ডিনেশন নাম্বার। এবার 4, 6, 4 যেমন হবে, এই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার।